স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমার চ্যানেল থেকে সবচেয়ে বেশি ক্লাস যাচ্ছে ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য। কারণ সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 মিলিয়ে কিন্তু তোমাদের ফাইনালের রেজাল্ট হবে। তাই 2027 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারা তো ভিডিওটা দেখবেই। এছাড়া আজকে যেটা গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে ফুড চেন। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এই ফুড চেন সম্পর্কে সঠিক ধারণা রাখা। কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমাদের বিভিন্ন সাবজেক্ট থেকে কোশ্চেন আসে, তার মধ্যে জীবনবিজ্ঞানেরও কিছু কোশ্চেন থাকে। সেখানে এই ফুড চেন বা খাদ্য শৃঙ্খল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন যে ডেটা, সেই ডেটা প্লাস ছবি সমস্তটা দিয়ে তোমাদেরকে বোঝাবো, তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকো। খাদ্য শৃঙ্খল কি? বাস্তুতন্ত্রে আমরা আগেই আলোচনা করেছি বাস্তুতন্ত্র কি। এই বাস্তুতন্ত্রে খাদ্য শক্তি উৎপাদক থেকে ক্রমপর্যায়ে খাদ্য ও খাদকের সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্যে কিন্তু এই শক্তিটা প্রবাহিত হতে থাকে। শক্তি প্রবাহের যে এই ক্রমিক পর্যায়, সেটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। এই যে খাদ্য এবং শক্তি, তার আধার কি? তার আধার হচ্ছে সূর্য। সেই সূর্যালোককে একমাত্র সরাসরি গ্রহণ করতে পারে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার দ্বারা সবুজ উদ্ভিদ, এবং সবুজ উদ্ভিদ এই যে সৌরশক্তি তাকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। তাহলে তোমাদের এমসিকিউতে থাকতেই পারে যে সবুজ উদ্ভিদ যে সৌরশক্তিটা গ্রহণ করলো সেটা কোন শক্তিতে রূপান্তর করে। অপশন 4টে দেয়া থাকবে, তাতে তোমরা উত্তর করবে রাসায়নিক শক্তিতে। এই রাসায়নিক শক্তি কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন প্রভৃতি জৈব যৌগে বাধা পড়ে। তাই সবুজ উদ্ভিদের উৎপাদিত খাদ্য হচ্ছে শক্তির এবং পুষ্টির আধার, যেটা নিয়ে সমস্ত জীবজগৎ অর্থাৎ সবুজ উদ্ভিদের উপর নির্ভরকারী যে সমস্ত প্রাণী জগৎ তারা বেঁচে থাকে। জীবজগতের সব সদস্যকে শক্তির জন্য এই সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল হতে হয়। তৃণভোজী প্রাণী যখন সবুজ উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে, তখন উদ্ভিদের শক্তি ও পুষ্টি পদার্থের কিছু অংশ তৃণভোজী প্রাণীর দেহে সঞ্চারিত হয়। এই যে কিছু অংশ হয়, এটা 10% যায়, এবং প্রথম শ্রেণীর খাদ্যকে যেই 10% গেল ওটাই কিন্তু ওর শরীরের জন্য 100%। আবার পরবর্তী ক্ষেত্রে বা পরবর্তী স্তরের যে খাদ্য, সে যখন ওকে খাদ্য হিসেবে গ্রহণ করবে তখন তার শরীরেও মাত্র 10% যাবে। তবে সে যে গ্রহণ করলো বা সে যে বেঁচে থাকবে ওটাই কিন্তু তার শরীরে 100%। এইভাবে 10% হারে পরপর খাদ্য স্তরে সঞ্চারিত হতে থাকে। ফলে শক্তির পরিমাণটা ধীরে ধীরে কমতে থাকে, কিন্তু ওখানে গিয়ে অর্থাৎ সর্বোচ্চ শ্রেণীর খাদ্যকে গিয়ে খাদ্যের পরিমাণ বেশি হয়। এই জন্য সবসময় তোমরা দেখবে সর্বোচ্চ শ্রেণীর খাদকের দেহের আকার এবং আয়তন কিন্তু বড় হয়। সেটাও আমরা খাদ্য শৃঙ্খলে পাবো, পরপর আসছি। খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য দেখলে তোমরা হয়তো ভাবছো যে আমাদের লং কোশ্চেন পড়ার দরকার নেই, আমরা এমসিকিউ করবো। এমসিকিউ সলভ করার জন্য কিন্তু এই ধারণাগুলো একদম ক্লিয়ার হওয়া দরকার। তাহলে এইভাবে তৃণভোজী প্রাণীর শক্তি ও পুষ্টি এটা কি হবে না, পরবর্তী খাদ্য স্তরে মাংসাশী প্রাণীদের দেহে ক্রমান্বয়ে সঞ্চারিত হবে। সুতরাং উৎপাদক থেকে সর্বোচ্চ শ্রেণীর খাদকের মধ্যে খাদ্য ও শক্তি পুষ্টি পদার্থের সরবরাহ সংগ্রহ যে করছে তার মধ্যে একটা সুন্দর শৃঙ্খলা দেখা যায়। এটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। যেমন দেখো এখানে খাদ্য শৃঙ্খলের 3টে উদাহরণ দেওয়া আছে। ঘাস, তাকে ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খাচ্ছে ছোট পাখি, ছোট পাখিকে খাচ্ছে বাজ পাখি। তাহলে এটা একটা শেকলের মতো বা শৃঙ্খল। আবার দ্বিতীয় খাদ্য শৃঙ্খলের উদাহরণ দেওয়া আছে উদ্ভিদ, তাকে খাচ্ছে ছত্রাক, তাকে খাচ্ছে কীট, তাকে খাচ্ছে ব্যাঙ, তাকে খাচ্ছে সাপ, সাপকে আবার খাচ্ছে ঈগল। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর খাদক এবং সর্বোচ্চ শ্রেণীর খাদক। আবার একটা খাদ্য শৃঙ্খলের উদাহরণ দেওয়া আছে উদ্ভিদ, তাকে খাচ্ছে পতঙ্গ, পতঙ্গকে খাচ্ছে মাছ, তাকে খাচ্ছে মাছ। এখানে কিন্তু তোমাদের ডায়াগ্রাম বেস যে কোশ্চেন থাকে সেখানে কিন্তু একটা কোনো অপশনকে এরকম ভাবে না লিখে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিল, অপশনের সাপ থাকবে, তোমাকে সাপ যদি এ বা বি বা সি বা ডি যেখানে অ্যান্সারটা থাকুক না কেন সেটা খুঁজে তোমাকে উত্তর করতে হবে। তাহলে এখানে ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক যে প্রশ্ন তার একটা স্যাম্পল বা নমুনা তোমরা পেয়ে যাবে। এবার দেখো এখানে ছবি দেওয়া আছে, এই ছবি আকারেও কিন্তু থাকতে পারে। এখানে পুকুরের যে খাদ্য শৃঙ্খল সেখানে দেখাচ্ছে যে ছোট ছোট শ্যাওলা আছে যেটা আনুবীক্ষণী, আর বড় দেখো শালুক পাতা আছে, ব্যাঙ আছে, মাছ আছে। এদেরকে বড় মাছকে খাচ্ছে ব্যাঙ। এটা উৎপাদক থেকে যাচ্ছে ইঁদুর, ইঁদুরের শরীর থেকে শক্তি যাচ্ছে সাপের শরীরে, সাপের শরীর থেকে যাচ্ছে পাখির শরীরে। এখানে সবুজ উদ্ভিদ, তাকে খাচ্ছে হরিণ, তাকে খাচ্ছে বাঘ। তাহলে বুঝতেই পারছো
এখানে যে কোনো একটা ছবি দিয়ে একটা কোনো কিছু, যে ছবির মধ্যে যে সাপ বলো বা ইঁদুর বলো, একটা ছবি বাদ দিয়ে দিল, এই ইঁদুর অপশনটা তোমার অপশনে থাকবে, মানে এবিসিডি যে অপশন সেখানে, তাহলে এই ইঁদুর যেই অপশনটাতে আছে এ বা বি বা সি বা ডি, তুমি তাতে গোলটা ভরাট করবে। এবার তোমরা বলবে যে খাদ্য শৃঙ্খলের গুরুত্ব বা খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য এতটা বোধহয় আমাদের পড়ার দরকার নেই, পড়ার মানে ভীষণ রকম দরকার আছে। তাহলে তোমরা কি কি এমসিকিউ সলভ করতে পারবে একটুখানি দেখো। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে উৎপাদক থেকে অন্যান্য খাদ্যকে শক্তি ও পুষ্টি সরবরাহ হয়, তাই জীবমণ্ডলের অস্তিত্ব অনেকটাই সুগঠিত খাদ্য শৃঙ্খলের উপর নির্ভর করে। তাহলে জীবমণ্ডল সেটা থাকবে কি না থাকবে, এই যে প্রত্যেকটা স্তর আছে এর উপর কিন্তু নির্ভর করে। উদ্ভিদের সাহায্য ছাড়া অন্য কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না, তাই উদ্ভিদের পরিমাণ কমে গেলে বা অন্য কোনোভাবে খাদ্য শৃঙ্খল নষ্ট হলে প্রাণী জগৎ বা বাস্তুতন্ত্রের অস্তিত্ব বিপন্ন হবে। খাদ্য শৃঙ্খলে উৎপাদক থেকে ক্রমপর্যায়ে খাদকের সংখ্যা কমে যায়, কিন্তু প্রয়োজনীয় খাদ্যের পরিমাণ বেড়ে যায়, যেটা আগে আমি বলছিলাম। তোমরা যে পরিমাণ ইঁদুর প্রকৃতিতে দেখবে তার চেয়ে সাপের সংখ্যা কম, সাপের চেয়ে বাজপাখির সংখ্যা কম, কিন্তু বলছে প্রয়োজনীয় খাদ্যের পরিমাণ বেড়ে যায়। হয়তো শক্তি কমে গেল, সংখ্যা কমে গেল, কিন্তু মোট যে খাদ্যের পরিমাণ সেটা বেড়ে যায়। এই জন্য সর্বোচ্চ শ্রেণীর খাদকের সংখ্যা কম হলে তাদের দেহ আয়তনে বাড়ে। তাহলে এখান থেকে যে সর্বোচ্চ শ্রেণীর খাদকের সংখ্যা কমে যায়, কিন্তু তাদের আয়তন কিরকম থাকে, তাদের প্রত্যেকটারই আয়তন কিন্তু বেড়ে যায়। তাহলে এইটা যদি তুমি ডিটেলস না পড়ো তাহলে তুমি উত্তর করতে পারবে না। আবার খাদ্য শৃঙ্খল যত ছোট হবে বাস্তুতন্ত্র হবে তত সুগঠিত। খাদ্য শৃঙ্খলে আবার যদি জীববৈচিত্র্য বেশি হয়, সেই যে খাদ্য শৃঙ্খল সেটার সম্পর্কের ভিত্তি যেমন মজবুত হবে, সেই খাদ্য শৃঙ্খল কিন্তু অনেকদিন টিকেও থাকবে যদি সেখানে জীববৈচিত্র্য বা প্রজাতির সংখ্যা অনেক বেশি হয়। খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য কি না, সবুজ উদ্ভিদ হলো খাদ্য শৃঙ্খলের ভিত্তিস্তর। এখানে একটা এমসিকিউ থাকতে পারে যে খাদ্য শৃঙ্খলের ভিত্তিস্তর কি, তখন তোমাকে সবুজ উদ্ভিদ বা উৎপাদক লিখতে হবে। খাদ্য শৃঙ্খলে উৎপাদক বলতে কাদেরকে বোঝায়, একমাত্র সবুজ উদ্ভিদকে। খাদ্য শৃঙ্খলে ভিত্তি স্তর থেকে উচ্চতম স্তরের দিকে জীব সংখ্যা ক্রমশ বাড়ে না কমে, অবশ্যই সবসময় কমতে থাকে। খাদ্য শৃঙ্খলে খাদ্য স্তরের সংখ্যা কত থাকে, মোটামুটি 3 থেকে 5টা স্তরের মধ্যে থাকে। এই যে শৃঙ্খলগুলো এক এক করে দেখানো হয়েছে, তার মধ্যে এখানে চারণ ভিত্তিক বা গ্রেজিং যে ফুড চেন, এখানে জলাভূমি, তৃণভূমি, বনভূমি, পুকুর, সমুদ্র, সেখানে প্রত্যেকটা শৃঙ্খলকে এভাবে দেখানো হয়েছে। তোমাদের যে কোনো একটাকে কিন্তু অফ রেখে সেটার উপর প্রশ্ন থাকতে পারে। সবুজ উদ্ভিদকে খাচ্ছে পতঙ্গ, পতঙ্গকে ফড়িং, ফড়িংকে ব্যাং, ব্যাংকে সাপ, সাপকে বাজপাখি। আবার তৃণভূমিতে ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে ব্যাং, ব্যাংকে সাপ, সাপকে বাজপাখি। যেটা বলছিলাম একটা বাদ দিয়ে দিতে পারে, এখানে ব্যাংটাকে বাদ দিয়ে দিল বা গঙ্গা ফড়িংটাকে বাদ দিয়ে দিল, তাই তোমাদেরকে উদাহরণটা কিন্তু ভালো করে জানতে হবে। বনভূমিতে সবুজ উদ্ভিদকে খাচ্ছে হরিণ, হরিণকে খাচ্ছে বাঘ। পুকুরে শ্যাওলাকে খাচ্ছে কীটপতঙ্গ, কীটপতঙ্গকে ছোট মাছ, ছোট মাছকে বড় মাছ। সমুদ্রে উদ্ভিদ প্লাঙ্কটন, সেখান থেকে শক্তি বা খাদ্য যাচ্ছে প্রাণী প্লাঙ্কটনে, প্রাণী প্লাঙ্কটনকে আবার খাচ্ছে মাছ, মাছকে আবার খাচ্ছে বড় মাছ, আবার এই সমস্তগুলোকে খেতে পারে বৃহৎ সাদা হাঙর। তাহলে বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের স্তরের সংখ্যা আমরা জানলাম 3 থেকে 5-এর মধ্যে। এটাও একটা ডেটা ভিত্তিক প্রশ্ন তোমাদের থাকতে পারে, যেটা বলছিলাম যে বিভিন্ন ডেটা ভিত্তিক প্রশ্ন হতে পারে। বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্য যদি বেশি থাকে তাহলে সেই শৃঙ্খলের জটিলতা বেশি হবে, এবং সেই যে প্রত্যেকটা স্তরের মধ্যে সম্পর্কের ভিত্তিও কিন্তু মজবুত হবে। খাদ্য শৃঙ্খলের প্রকৃতি অনেক সময় বেশ জটিল হয়, পরিবেশে একই সঙ্গে বহু খাদ্য শৃঙ্খলের সমন্বয় করতে পারে। অর্থাৎ একমাত্র যে সবুজ উদ্ভিদকে পতঙ্গই খাবে এরকম নয়, সবুজ উদ্ভিদকে গঙ্গা ফড়িং খেতে পারে, সবুজ উদ্ভিদকে হরিণ খেতে পারে, তাই একটা আরেকটার সঙ্গে কিন্তু এই ফুড চেনগুলো রিলেটেড থাকে। তাহলে তোমরা ফুড চেন বা খাদ্য শৃঙ্খল সম্পর্কে ডিটেলস জানতে পারলে এবং এখান থেকে কি কি প্রশ্ন আসবে সেটাও জানতে পারলে। এরকমভাবে প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো এবং অবশ্যই এমসিকিউ ক্লাসগুলো দেখতে থাকো। এরপরে এমসিকিউ পাওয়ার পয়েন্টে আসবে, যেখানে তোমরা নিজেদের পরীক্ষা নিজেরাই দিতে পারবে। ঠিক আছে, আশা করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো। সাবস্ক্রাইব করার পরেও যদি নোটিফিকেশন না আসে, মাঝে মাঝে চ্যানেল ভিজিট করবে। তোমাদের ভিডিওসে আলাদা করে এমসিকিউ এর ক্লাস এবং লং যেটা কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস সুন্দর করে সাজানো আছে। ঠিক আছে।